শুধু সরকারের উপর চাপ না, তিনটা রাজনৈতিক দল একে অন্যের উপর চাপ বাড়িয়েছে। কেন বাড়িয়েছে? নির্বাচনকে সামনে রেখে। খেয়াল করেন, গত মঙ্গলবার প্রথমে বিএনপি, তারপর বুধবার জামাত এবং এনসিপি, বিকেল বেলা এক পক্ষ, সন্ধ্যার সময় আরেক পক্ষ বৈঠক করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। গতকালকে আবার বিএনপি নির্বাচন কমিশনে যে বৈঠক করেছে সিইসির সঙ্গে। তো এই বৈঠকের বিষয়বস্তুগুলো পর্যালোচনা করলে দেখা যাবে, একটা হলো সরকারের উপর চাপ, যে সরকারের উপদেষ্টা পরিষদের যারা সদস্য তারা নিরপেক্ষ নয়, দল ঘনিষ্ঠ যারা তাদেরকে বাদ দিতে হবে। কারোরই নাম কিন্তু কেউ প্রকাশ করেনি। বিএনপি একজন উপদেষ্টা এবং একজন বিশেষ সহকারী কথা বলছে, আর জামাত বলছে কয়েকজন উপদেষ্টা এবং সচিবের কথা, তাদের তালিকাও নাকি তাদের পকেটে আছে এবং বলছে যে তাদের কল রেকর্ড আছে, তাদের নামও তাদের কাছে আছে। এনসিপি বলছে যে যদি ছাত্র উপদেষ্টাদেরকে টার্গেট করা হয় তাহলে বাকি দল দুটি তারা যে পছন্দের তালিকা দিয়েছিল তাহলে তাদেরকেও বাদ দিতে হবে। এইটা গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের পার্ট। নির্বাচন কমিশনে কালকে আব্দুল মঈন খান, তার নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল যে বলেছে যে নির্বাচনে ইসলামী ব্যাংক এবং ইবনে সিনা, যে দুটি প্রতিষ্ঠান জামাত ইসলামের সমর্থক বা পৃষ্ঠপোষক বলা যায়, তাদের কোনো লোক যাতে নির্বাচনী দায়িত্ব পালন না করে, এইরকম প্রায় 26টা বা 36টা সুপারিশ তারা দিয়ে এসছে। তো এই দাবি দাওয়াগুলো বোঝাই যায় যে রাজনৈতিক দলগুলো মানে পাল্টাপাল্টি প্রতিযোগিতা করছে। এনসিপি বলছে যে 2টা দল ডিসিএসপি ভাগাভাগি করে নিছে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন এই অবস্থায় সরকার যেমন চাপে পড়লো যে তার উপদেষ্টা পরিষদের সদস্যদের ব্যাপারে অভিযোগ, তাহলে এটার কিভাবে মীমাংসা হবে? অন্যদিকে পাল্টাপাল্টি যে অভিযোগগুলো আছে, যে উপদেষ্টা পরিষদের কাউকে কাউকে বিএনপি মনে করছে জামাতের, জামাত কাউকে কাউকে মনে করছে বিএনপির, এগুলি সুরাহা কেমনে হবে? এইটা কিন্তু একটা কঠিন প্রশ্ন। অর্থাৎ এই পাল্টাপাল্টি অবস্থার যেভাবে শুরু হয়েছে, এটা চলতে থাকলে বোঝা যায় যে রাজনীতির একটা নতুন সংকট কিন্তু তৈরি হলো। এখন অনেকগুলো সংকট আছে, যেমন জুলাই সনদের আইনি ভিত্তি কি হবে সেটা নিয়েও কিন্তু পরিষ্কার না। গণভোট কেউ চায়, জামাত তো পরিষ্কার বলেছে নভেম্বরে, আর বিএনপি বলছে যে গণভোট হবে নির্বাচনের দিন। এনসিপি আপাতত চুপ থাকলেও তারা সাংবিধানিক আদেশ চায় জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে। সেই সাংবিধানিক আদেশের ব্যাপারে সালাউদ্দিন আহমেদ বলছে যে এটা অবাস্তব, এটা কল্পনা নির্ভর, আবেগ প্রবণ, রাষ্ট্র আবেগ দিয়ে চলে না। তাহলে দলগুলো যে এই যে পারস্পরিক যে মত পার্থক্য, মতদ্বৈধতা এবং পরস্পর বিরোধী অবস্থান, এই অবস্থানে সমাধানটা কোথায়? আসিফ নজরুল বলছে যে ঐক্যমত্য কমিশন তাদের কাছে সুপারিশ দেবে এবং ঐক্যমত্য কমিশন বৈঠক করছে বিশেষজ্ঞদের সঙ্গে, যে সংসদের বাইরে কিভাবে এটা বাস্তবায়ন করা যায়, বা সংসদ যাতে বাধ্য হয় যে 84টা প্রস্তাবনা সবাই একমত হয়েছে, সেটা কিভাবে, এখনো পর্যন্ত সেটার কোনো সুরাহা হয়নি। ওই ঐক্যমত্য কমিশন সুপারিশ বাস্তবায়নের যেই প্রস্তাবগুলো দেবে উপদেষ্টা পরিষদের কাছে, উপদেষ্টা পরিষদ তখন বৈঠক করে সিদ্ধান্ত নেবে। তাহলে ওই সিদ্ধান্তটা কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে এখনো কিন্তু পরিষ্কার না। সব মিলায় কিন্তু সরকারের ভেতরে একটা বড় ধরনের চাপ তৈরি হয়েছে। অনেকে বলেন এই কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে কয়েকটা দল চায় না নির্বাচন ফেব্রুয়ারি মাসে হোক, তারা পেছানোর জন্য চেষ্টা করছে। তাহলে নির্বাচনটাই অনিশ্চিত হয়ে যাচ্ছে। অনিশ্চিত হলেও নির্বাচনটা সব পক্ষের মন মতো করে বা অংশগ্রহণে হবে কিনা সেটাও কিন্তু নিশ্চিত না। এনসিপি বলতেছে শাপলা না পেলে নির্বাচন করবো না, জামাত বলতেছে যদি দাবি বাস্তবায়ন না হলে তাহলে জামাত চিন্তা করবে এই নির্বাচনে অংশ নেবে কিনা।
তাহলে 3 মাস 3.5 মাস পরে নির্বাচনটা যে হবেই, তার আলামতটা কোথায়? তার আলামত তো পাওয়া যাচ্ছে না। সব মিলায় রাজনীতি কিন্তু একটা জটিল অবস্থার মধ্যে যাচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগও চাপ বাড়াচ্ছে, যেহেতু শেখ হাসিনার রায় এই নভেম্বর মাসে হবে, তার গণহত্যার মামলা, তখন আওয়ামী লীগও বসে থাকবে না, আওয়ামী লীগও চাপ বাড়াবে। সব মিলায় একটা কঠিন রাজনৈতিক চাপ কিন্তু শুরু হলো। এটাকে, এই সংকটটা কোন দিকে ধাবিত হয় এখনই কিছু বলা যাচ্ছে না দর্শক।